হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আলোচনা করব হরপ্পা সভ্যতা নিয়ে। হরপ্পান সিভিলাইজেশনের অরিজিন, সোশ্যাল স্ট্রাকচার, কালচার, এর বিভিন্ন সাইটস এবং কোন সাইটসে কী পাওয়া গেছে সেগুলো নিয়ে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। এই টপিকটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ের হিস্ট্রি মেজর এবং মাইনরেও এই টপিকটি আছে। মেজরের ইউনিট 3 এবং মাইনরের ইউনিট 2-এ এই টপিকটি আছে সেমিস্টার 1-এর, এবং ক্যালকাটা ইউনিভার্সিটিরও সেমিস্টার 1-এ এই টপিকটি আছে। বিভিন্ন ঐতিহাসিক এবং প্রত্নতত্ত্ববিদরা হরপ্পা সভ্যতার উদ্ভব সম্পর্কে যে সমস্ত তত্ত্বগুলি দিয়ে থাকেন সেগুলি মূলত উৎখননের ফলে প্রাপ্ত প্রমাণের ভিত্তিতে। কিন্তু যেহেতু কোনো সাহিত্যিক প্রমাণ আমরা এখনও অবধি পাইনি, তাই দাবি করে বলতে পারি না যে কোনো একটি নির্দিষ্ট কারণেই এই সভ্যতার উদ্ভব হয়েছিল বা কোনো একটি নির্দিষ্টভাবেই এই সভ্যতার উদ্ভব হয়েছিল। স্যার জন মার্শাল, গর্ডন চাইল্ড, এম হুইলার, ডিডি কোশাম্বি, ক্রেমর এই সমস্ত ঐতিহাসিকদের মতে এই ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের উৎপত্তি ভারতের মাটিতে হয়নি, এটি বাইরে থেকে হয়ে এসেছিল। তারা মূলত মেসোপটেমীয়, সুমেরীয় এই সমস্ত জায়গা থেকে এই সভ্যতার উদ্ভব বলে মনে করছেন এবং পরবর্তীকালে ভারতে এসে তাদের সেটেলমেন্ট হয়েছিল বলে মনে করছেন। মেসোপটেমিয়া এবং সুমেরীয় সভ্যতা থেকেই যে হরপ্পা সভ্যতার উদ্ভব সম্পর্কীয় যে তত্ত্ব, এটিকে কিন্তু পুরোপুরিভাবে মেনে নেওয়া যায় না। অনেক সিমিলারিটি যেমন দেখা দেয় এই সভ্যতাগুলির মধ্যে, সেরকম অনেক অসমানতাও লক্ষ্য করা যায়। যেমন সিন্ধু সভ্যতায় আমরা একটি পরিকল্পিত নাগরীকরণের পরিচয় পাচ্ছি, সুমেরীয় সভ্যতায় কিন্তু সেরকমটা পাচ্ছি না। আবার সিন্ধু সভ্যতাতে কিন্তু পোড়ামাটির ইটের ব্যবহার করা হতো, আগুনে পোড়ানো পোড়ামাটির ইট, কিন্তু মেসোপটেমিয়াতে রোদে শুকনো ইটের ব্যবহার করা হতো। মেসোপটেমিয়াতে অনেক খালের ব্যবহার করা হতো, খালের অনেক প্রমাণ পাওয়া যাচ্ছে, কিন্তু সিন্ধু সভ্যতাতে কিন্তু সীমিত পরিমাণে খালের ব্যবহারের প্রমাণ পাওয়া যাচ্ছে এবং মেসোপটেমিয়াতে ব্রোঞ্জ ব্যাপক পরিমাণে ব্যবহার হতো, সিন্ধু সভ্যতার তুলনায় ব্যাপক পরিমাণে ব্যবহার হতো। সিন্ধু সভ্যতার অরিজিন প্রসঙ্গে মার্টিমার হুইলার বলেছিলেন যে মেসোপটেমিয়া বা ওয়েস্ট থেকে আইডিয়াসের মাইগ্রেশন হয়েছে, অর্থাৎ পাশ্চাত্য থেকে প্রাচ্যে ধারণার মাইগ্রেশন হয়েছে, এটা উনি বলতে চেয়েছেন। সিন্ধু সভ্যতার সমাজ ব্যবস্থা। অসংখ্য নারী মূর্তি পাওয়া গেছে সিন্ধু সভ্যতায়। এর ভিত্তিতে এটি অনুমান করা হয় যে এই সমাজ ছিল মূলত মাতৃতান্ত্রিক, কিন্তু অনেক ঐতিহাসিক এই মতকে স্বীকার করেননি। হরপ্পা সভ্যতার বিভিন্ন শহরে আপার টাউন এবং লোয়ার টাউন ছিল এবং ধোলাবিরাতে নগর 3টি ভাগে বিভক্ত ছিল। এর ভিত্তিতে এটি মনে করা হয় যে এই বিভাজন, অর্থাৎ এই যে আপার টাউন লোয়ার টাউন, এগুলি বর্গ বিষমতার পরিচয় দিচ্ছে কোথাও গিয়ে। হয়তো বা আপার টাউনে যারা বিত্তশালী লোক ছিল বা যেমন শাসক, পুরোহিত শ্রেণী, এরা হয়তো থাকতো। লোয়ার টাউনগুলোতে অপেক্ষাকৃত কম বিত্তশালী মানুষরা বসবাস করতো। হরপ্পাতে লেবারদের থাকার জায়গা পাওয়া গেছে, তার ভিত্তিতে এটাও অনুমান করা হয় যে এখানে হয়তো বা দাসপ্রথা ছিল। হরপ্পা সভ্যতার কারিগরেরা বস্ত্র নির্মাণে নিপুণ ছিল, এখানে নারী পুরুষ উভয়ই অলংকার পরত। সুতি এবং উল এই দুই প্রকারের বস্ত্র এখানে প্রচলিত ছিল। তাছাড়া নৌশাড়ি এবং মেহেরগড় থেকে যে মৃৎমূর্তি পাওয়া গেছে সেখানে কিন্তু তাদের সিঁথিতে সিঁদুর দেখা যায়। এখানে মানুষ খাদ্য হিসেবে যব, চাল, বাজরা, বিভিন্ন পশু যেমন ভেড়া, ছাগল ইত্যাদি সমস্ত খাদ্য গ্রহণ করত এবং তারা মনোরঞ্জনের জন্য পাশা খেলতো, লাট্টু খেলতো, শিকার করতে যেত, মুরগির লড়াই করত। আফটার ডেথ রিচুয়ালসগুলো এখানে ইম্পর্টেন্ট ছিল। অন্ত্যেষ্টিক্রিয়ার 3টি পদ্ধতি এখানে দেখা যায়, যার মধ্যে সবথেকে পপুলার ছিল দাহ সংস্কার, এছাড়াও ছিল আংশিক সমাধি এবং পূর্ণ সমাধি। বাহবলপুর থেকে আমরা আংশিক সমাধির একটা এভিডেন্স পাই। এর অর্থ হচ্ছে যে খোলা জায়গায় মৃতদেহকে রেখে দেওয়া হতো, তারপরে পশুরা সেই মৃতদেহকে খেত এবং তার যে অবশিষ্ট হাড়গোড় পড়ে থাকতো সেগুলিকে কবর দেওয়া হতো। এটি হচ্ছে আংশিক সমাধি। মহেঞ্জোদারো এবং সুরকোট্টা থেকে পিট বুরিয়ালের নিদর্শনও পাওয়া গেছে, যেটাকে কলস সমাধার বলা হয়। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের যে কবরস্থানগুলি ছিল সেগুলি মূলত নগরবসতির বাইরে ছিল। মহেঞ্জোদারো থেকে এখনও পর্যন্ত কোনো কবরস্থানের এভিডেন্স পাওয়া যায়নি। লোথালে একটি ছাগলকে তার মালিকের সাথে এবং রোপারে একটি কুকুরকে তার মালিকের সাথে কবর দেওয়া হয়েছিল। হরপ্পার R37 থেকে একটি কফিন পাওয়া গেছে, যেটি দেবদারু কাঠ দিয়ে তৈরি করা হয়েছিল, এবং হরপ্পাতে একটি মাকে তার বাচ্চার সাথে কবর দেওয়ার সাক্ষ্যও পাওয়া গেছে। এই সমস্ত জিনিসগুলি পাওয়ার সাথে সাথেই বিভিন্ন মৃতদেহের সাথে বিভিন্ন মৃৎপাত্র, অলংকার ইত্যাদি জিনিসগুলো পাওয়া গেছে। এর ভিত্তিতে এটি অনুমান করা হয় বা এটি বোঝাও যায় যে আফটার ডেথ রিচুয়ালগুলো এদের কাছে খুব ইম্পর্ট্যান্ট ছিল।
হরপ্পান রিলিজিয়ান ভীষণ ন্যাচারালিস্টিক ছিল। এরা বিভিন্ন ধরনের রিচুয়াল প্র্যাকটিস করতো, যেমন গ্রেট বাথ, এটি একটি রিচুয়ালিস্টিক বাথিং বলে মনে করা হতো। ফায়ার অল্টারের যে প্রেজেন্সগুলো পাওয়া গেছে, এখান থেকে মনে করা হতো যে এখানে অগ্নি উপাসনা করা হতো। মাদার গডেসের যে বিভিন্ন ফিগার পাওয়া গেছে বা মাতৃ আরাধনার যে প্রমাণগুলো পাওয়া গেছে, এটা মনে করা হয় যে ফার্টিলিটি ইস্যুকে দেখানো হতো বা রিপ্রেজেন্ট করা হতো, উর্বরতাকে দেখানো হতো মাতৃশক্তি আরাধনার মধ্য দিয়ে। এবং যে মেল ফিগার পাওয়া গেছে মহেঞ্জোদারো থেকে, যে পশুপতি শিলটি পাওয়া গেছে, এই পশুপতি শিলটিতে যে পুরুষ দেবতা রয়েছে তাকে আমরা আদি শিব বা প্লুটো শিবও বলছি। পশুপতি শিলটি ইতিহাসের প্রেক্ষাপটে ভীষণ গুরুত্বপূর্ণ। এই শিলটিতে যে পশুপতি মূর্তিটি পাওয়া গেছে বা যে পুরুষ দেবতাটির চিত্র পাওয়া গেছে, উনি ত্রিমুখী এবং পদ্মাসন ভঙ্গিতে উনি বসে আছেন। ওনার মাথায় শিং আছে। এই মোহরে মোট 7টি অক্ষরের লিপি পাওয়া গেছে এবং এখানে 6টি পশুর ছবি আমরা দেখতে পাচ্ছি। 5 ধরনের 6টি পশুর ছবি আমরা দেখতে পাচ্ছি, যেমন চিতা, হাতি, গন্ডার, মহিষ এবং 2টি বাচ্চা হরিণের এভিডেন্স এখান থেকে পাওয়া যাচ্ছে। শুধুমাত্র মহেঞ্জোদারোতেই নয়, কালীবঙ্গান, কোদ্রিজি এবং পাত্রির মৃৎপাত্রতেও শিংযুক্ত দেবতার চিত্র পাওয়া গেছে। এছাড়াও এখানে পিপল গাছের পুজো করা হতো, বিভিন্ন পশুর পুজো করা হতো এবং ইউনিকর্নের গুরুত্বও এখানে দেখা গেছে। মহেঞ্জোদারো থেকে 2টো রূপোর মোহর পাওয়া গেছে যেখানে ইউনিকর্নের প্রতীক ছিল। এখানে স্বস্তিক চিহ্নের অবশেষ পাওয়া যায়, যা থেকে সূর্য উপাসনা করা হতো বলে অনুমান করা হয়। কিন্তু এখানে কিন্তু কোনো মন্দির পাওয়া যায়নি, যার ভিত্তিতে এটি মনে করা হয় যে কোনো ফাঁকা স্থানে পূজা অর্চনাগুলি করা হতো। বিভিন্ন ধরনের বারিয়াল প্র্যাকটিসের ভিত্তিতে এটি মনে করা হতো যে আফটার ডেথ লাইফ সম্পর্কে এদের কোনো ধারণা ছিল, বা যেমন বিভিন্ন সিটিতে মৃতদেহকে শায়িত করার বিভিন্ন পদ্ধতি ছিল। কোথাও নর্থ সাউথ, কোথাও ইস্ট ওয়েস্ট, এরকম যে বিভিন্ন দিকে বিভিন্ন শহরে বিভিন্ন দিকে মৃতদেহকে শায়িত করা হতো। এর নিশ্চয়ই কোনো ব্যাখ্যা ছিল বলে হয়তো তারা মনে করতো, এবং তারা হয়তো মনে করতো যে মৃত্যুর পরেও কোথাও হয়তো জীবন আছে। সেই জন্যই হয়তো মৃতদেহকে কবর দেওয়ার সঙ্গে সঙ্গে তার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কবরে দেওয়া হতো। হরপ্পা সভ্যতার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল এর ট্রেড রিলেশন। মেসোপটেমিয়া, ইজিপ্ট, ওমান, সুমেরীয় বিভিন্ন জায়গার সঙ্গে এবং তুর্কমেনিস্তান, এই সমস্ত জায়গাগুলোর সাথে এর ট্রেড রিলেশন ছিল। ইন্টারনাল এবং এক্সটার্নাল ট্রেড হতো, যেটি এর একটি অন্যতম বৈশিষ্ট্য ছিল। ইন্টারনাল ট্রেডগুলির মধ্যে যেমন কপার আসতো রাজস্থানের গণেশ্বরের খেতড়ি মাইন থেকে, তারপরে রাজস্থান থেকে লেড, জিঙ্ক আসতো, গোল্ড আসতো কর্ণাটক থেকে, আজমের থেকে সীসা আসতো, আফগানিস্তান থেকে লার্জবাদ মণি আসতো, যেটি খুবই গুরুত্বপূর্ণ ছিল আফগানিস্তানের বাদাখশানের। কাশ্মীর এবং কাথিয়াবাড় থেকে দেবদারু কাঠ আসতো। এক্সটার্নাল ট্রেডের মধ্যে ছিল তুর্কমেনিস্তান, এখান থেকে জেড আসতো। তোশাম ও ফারগানা থেকে আসতো টিন। লাইমস্টোন আসতো শুকুর ও রোহিত থেকে, এবং সুরতুঘাই থেকে আসতো ল্যাপিস লাজুলি। হরপ্পা সভ্যতার সাথে সেন্ট্রাল এশিয়ার বিভিন্ন অঞ্চলের যে একটা বাণিজ্যিক সম্পর্ক ছিল তার প্রমাণ পাওয়া যায় সেখানে পাওয়া হরপ্পার বিভিন্ন প্রত্ন নিদর্শনের ভিত্তিতে। যেমন তুর্কমেনিস্তান থেকে আইভরি ডাইস পাওয়া গেছে, মেটালের বিভিন্ন অবজেক্ট পাওয়া গেছে, টেরাকোটা ফিগার পাওয়া গেছে এবং বিডস পাওয়া গেছে, সিলভার সিল পাওয়া গেছে। ইরান থেকেও কার্লেনিয়াল বিডস পাওয়া গেছে, সিল পাওয়া গেছে। পার্সিয়ান গালফ থেকেও পাওয়া গেছে একটি রাউন্ড শিল, যেটার মধ্যে একটি ষাঁড়ের মোটিভ পাওয়া যায়, যার ছোট ছোট শিং। এবং এখানে পার্সিয়ান গালফের যে শিলটা পাওয়া গেছে সেখানে কিন্তু হরপ্পান রাইটিংও ছিল। মেসোপটেমিয়াতে রপ্তানি করা হতো বিভিন্ন ধরনের মাছ, শস্য, উল এবং গরম জামাকাপড়, মানে উলেন গার্মেন্ট যেগুলো ছিল সেগুলো রপ্তানি করা হতো, রূপা রপ্তানি করা হতো এবং তার বিনিময়ে আমদানি করা হতো কার্লেনিয়াল বিডস, আইভরি অবজেক্ট, তারপরে ল্যাপিস লাজুলি, কার্লেনিয়াল বিড, গোল্ড, কপার। বাহরিন থেকে একটি গোলাকৃতি আয়না পাওয়া গেছে, একটি শিল পাওয়া গেছে যেখানে হরপ্পান রাইটিং পাওয়া গেছে, এবং লিঙ্গ শেপের একটা অবজেক্ট পাওয়া গেছে, আইভরি অবজেক্ট পাওয়া গেছে। এই সমস্ত জিনিসগুলি প্রাপ্তির ভিত্তিতে এটি অনুমান করা যায় খুব সহজেই যে এই সমস্ত অঞ্চলের সাথে হরপ্পার যোগাযোগ ছিল, হয়তো সেটা বাণিজ্যিকভাবে বা অন্য কোনোভাবে, কিন্তু যোগাযোগ ছিল।
হরপ্পা সভ্যতার রাষ্ট্র ব্যবস্থা কেমন ছিল, এখানে কি কোনো শাসক ছিল কি ছিল না? সিটাডেলের উপস্থিতি দেখে অনেক সময় এটা মনে করা হয় যে হয়তো এখানে কোনো রাজার উপস্থিতি ছিল বা শাসক গোষ্ঠীর উপস্থিতি ছিল। এবং প্রিস্ট কিং আসলেই কে, এইগুলো নিয়ে বিভিন্ন ঐতিহাসিকের মধ্যে বিভিন্ন রকমের দ্বন্দ্ব দেখা দিয়েছে। যেমন স্টুয়ার্ট পিগটি মনে করছেন যে এটা একটা সেন্ট্রালাইজ এম্পায়ার ছিল এবং এখানে পুরোহিত রাজা ছিল, যার দুটো ক্যাপিটাল ছিল, একটা মহেঞ্জোদারো এবং অন্যটি হরপ্পা। এবং জিম সাফার মনে করেছিলেন যে এই যে ট্রেড নেটওয়ার্কটা, এই ট্রেড নেটওয়ার্কটাকে ভিত্তি করেই এখানে একটি সেটেলমেন্ট গড়ে উঠেছিল, বসতি গড়ে উঠেছিল বা স্টেট ফর্ম করেছিল। যেমন জর্জ পোশেল বলছেন যে স্টেট কোনো কিং দ্বারা শাসিত হতো না, স্টেট শাসিত হতো কাউন্সিল দ্বারা। ওয়াল্টার এ ফায়ার সার্ভিসের মতে এখানে কোনো সেন্ট্রালাইজ এম্পায়ারই ছিল না এবং অনেকেই মনে করছেন যে এই স্টেটটাকেই কন্ট্রোল করতো এলিটরা। হরপ্পা সভ্যতার রাষ্ট্র ব্যবস্থা বা অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম সম্বন্ধে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন মতামত রেখেছেন, কিন্তু যেহেতু কোনো লিটারেরি সোর্স পাওয়া যায়নি, তাই সঠিকভাবে বলা মুশকিল যে কোন যুক্তিটা এক্ষেত্রে খাটবে বা স্টেট কীরকম ছিল বা কারা রুল করতো এ সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলা খুবই কঠিন। এবার ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের বিভিন্ন সাইট নিয়ে আলোচনা করব। তো প্রথমেই হরপ্পাকে নিয়ে আলোচনা করব। হরপ্পা যে সাইটটা সেটা এক্সকাভেট করেছিলেন দয়ারাম সাহানি 1921 খ্রিস্টাব্দে। এটি অবস্থিত ছিল পাঞ্জাবের মন্টগোমেরি জেলায় রাভি নদীর বাম তীরে। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের এই সাইটটি বর্তমানে পাকিস্তানে অবস্থিত এবং এখান থেকে আমরা বিভিন্ন ধরনের এভিডেন্স পাই, যেমন এখান থেকে আমরা মার্কেট প্লেসের এভিডেন্স পাই, শস্যাগারের এভিডেন্স পাই, ওয়ার্কম্যানদের কোয়ার্টারের এভিডেন্স পাই। এখান থেকে বিভিন্ন শস্যের সাক্ষ্য পাওয়া গেছে, যেমন গম, জব, তিল, তরমুজের বীজ, মটর, চাল, বাজরা ইত্যাদির সাক্ষ্য পাওয়া গেছে। এখানে তামার চুল্লি পাওয়া গেছে, তামার স্কেল পাওয়া গেছে, বিভিন্ন ধরনের লিপিযুক্ত মোহর পাওয়া গেছে এবং এখানে কবরস্থান পাওয়া গেছে, 837 কবরস্থান এখানে পাওয়া গেছে। এবং এখান থেকেই মৃতদেহকে রাখার জন্য যে একটি কফিন পাওয়া গেছে, যেটা দেবদারু কাঠ দ্বারা তৈরি করা ছিল এবং এখানে একটি টিলা মিলেছে যাকে মাউন্টেন এফ বলা হয়। চার্লস ম্যাসন সর্বপ্রথম হরপ্পা টিলার উল্লেখ করেছিলেন 1826 সালে এবং সেটি দয়ারাম সাহানি 1921 খ্রিস্টাব্দে এই জায়গাটিকে আবিষ্কার করেছিলেন এবং জন মার্শেলের নেতৃত্বে দয়ারাম সাহানি জায়গাটিকে উৎখনন করেছিলেন। এখানে সমস্ত ঘর থেকেই শৌচাগারের অবশেষ পাওয়া গেছে এবং এখানে ট্রাভেলারদের জন্য রেস্টিং স্পট পাওয়া গেছে। এখানে দু টাইপের বারিয়াল প্র্যাকটিস করা হতো, 837 টাইপ এবং সিমেট্রি এইচ টাইপ। এখানে কফিন বারিয়ালের এভিডেন্স পাওয়া গেছে। এখানে রেড স্যান্ডস্টোনের একটা মেল ফিগার পাওয়া গেছে এবং এখান থেকে একটা হিউম্যান অ্যানাটমির একটা স্ট্রাকচার পাওয়া গেছে। এর পরবর্তী সাইটটি হলো মহেঞ্জোদারো, যেটি সিন্ধু সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ স্থান এবং প্রধান গুরুত্বপূর্ণ স্থান বললেও কম বলা হয় না। এই স্থানটি এক্সকাভেট করেছিলেন আর.ডি. ব্যানার্জি 1922-তে এবং এটি অবস্থিত ছিল সিন্ধুর লারকানা জেলায় সিন্ধু নদীর ডান তীরে। মহেঞ্জোদারো অঞ্চলটি সিন্ধ প্রভিন্সের মধ্যেই পড়ছে এবং সিন্ধু ভাষায় মহেঞ্জোদারো কথার অর্থ হলো মৃতের স্তূপ। মহেঞ্জোদারো বর্তমান পাকিস্তানে অবস্থিত এবং এখান থেকে অ্যাসেম্বলি হল পাওয়া গেছে, গ্র্যানারিজ পাওয়া গেছে, গ্রেট বাথ পাওয়া গেছে, যেটা ওয়াটার প্রুফিংয়ের প্রাথমিক এক্সাম্পল বলতে পারি এবং এটা কি হয়তো বা রিচুয়ালিস্টিক ওয়েতেও ইউজ করা হতো। এখানে একটি ব্রঞ্জের ড্যান্সিং গার্ল পাওয়া গেছে, পশুপতি শিল পাওয়া গেছে এবং প্রিস্ট কিংয়ের মূর্তি পাওয়া গেছে। তারপরে এখানে বেশিরভাগ বাড়িতেই নিজস্ব কুঁয়ো ছিল এবং কলেজ অফ প্রিস্ট পাওয়া গেছে, শস্যাগার পাওয়া গেছে, গ্রেট বাথ পাওয়া গেছে, ম্যালেরিয়া রোগের প্রাচীনতম সাক্ষ্য এখান থেকে পাওয়া গেছে এবং মহেঞ্জোদারো থেকে প্রাপ্ত একটি সিলেতে সুমেরীয় নৌকোর চিত্র আছে এবং একটি শস্যাগার পাওয়া গেছে, যেটি মহেঞ্জোদারোর সবথেকে বড় অট্টালিকা। ওয়াটার প্রুফিংয়ের প্রাচীনতম নিদর্শন এখান থেকে পাওয়া গেছে। এখান থেকে ইউনিকর্নের প্রতীকযুক্ত দুটো রূপোর মোহর পাওয়া গেছে এবং সবথেকে ভারী বাটখারা এখান থেকে পাওয়া গেছে এবং বস্ত্র তৈরির সবথেকে প্রাচীনতম সাক্ষ্য এখান থেকে পাওয়া গেছে। যে গ্রেট বাথটি ছিল সেটি খুব ইম্পর্টেন্ট ছিল। এখানে প্রবেশ করার জন্য উত্তর, দক্ষিণ এবং পূর্ব দিকে প্রবেশদ্বার তৈরি করা হয়েছিল। জলাশয়ের যে মেঝেটি ছিল সেটি পাকা ইট দিয়ে বানানো হয়েছিল এবং এই যে গ্রেট বাথ এখানে নামার জন্য উত্তর ও দক্ষিণ দিক দিয়ে সিঁড়িও বানানো হয়েছিল। এখানে জল নিকাশি ব্যবস্থা ছিল প্রপারলি এবং স্নানাগারের পাশে পাশে অনেক ঘর ছিল।
এর পরবর্তী সাইটটি হলো চানহুদারো। এটি এক্সকাভেট করেন এনজি মজুমদার 1931-এ। এটি সিন্ধু অঞ্চলে সিন্ধু নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থিত এবং এখান থেকে বিভিন্ন জিনিস পাওয়া গেছে, যেমন একটি কুকুর একটি বিড়ালকে তাড়া করছে, তার ফুটপ্রিন্ট পাওয়া গেছে, স্টোনের যে ওয়েট সেটা তৈরি করার নিদর্শন পাওয়া গেছে, বিভিন্ন সেলের ওপর বিভিন্ন কাজ সেটার নিদর্শন পাওয়া গেছে। চানহুদারো এমন একটি সাইট ছিল যাকে ফোর্টিফাইড করা হয়নি, অর্থাৎ দুর্গীকরণ যার করা হয়নি। এই সাইটটাকে শিল্প শহরও বলা হতো। এখানে বিভিন্ন ধরনের ফ্যাক্টরি ছিল, বিড ফ্যাক্টরি ছিল, শিল মেকিং ফ্যাক্টরি ছিল। এই সমস্ত জিনিসগুলো এখানে পাওয়া গেছে এবং এখানেই পাকা ইটের নালির প্রথম প্রয়োগ করা হয়েছিল। এর পরবর্তী সাইটটি হলো কালীবঙ্গান। এটি উৎখনন করেছিলেন অমলানন্দ ঘোষ 1953 সালে। এটি অবস্থিত ছিল ঘগ্গর নদীর তীরে। হনুমানগড় জেলা, রাজস্থানে এটি অবস্থিত। কালীবঙ্গান কথার অর্থ হচ্ছে কালো রঙের চুড়ি। এখানে অনেক কিছু পাওয়া গেছে। এখান থেকে আইভরি কোম্ব পাওয়া গেছে। তাছাড়া এখানে একটি সার্কুলার পিটস পাওয়া গেছে যেখানে বিভিন্ন গ্রেভ গুড দেওয়া ছিল। ফায়ার অল্টার পাওয়া গেছে। এটা মনে করা হতো যে কোনো স্পেসিফিক কারণে, কোনো স্যাক্রিফিশিয়াল কারণে হয়তো এই ফায়ার অল্টারকে ব্যবহার করা হতো। বারিয়াল গ্রাউন্ড পাওয়া গেছে এখান থেকে এবং এখান থেকে ভূমিকম্পের সাক্ষ্য পাওয়া যাচ্ছে এবং কালীবঙ্গানেই মৃতদেহকে সৎকার করার 3 রকম পদ্ধতির কথা জানা যাচ্ছে। এখানে একটি যুগ্ম সমাধিরও উল্লেখ রয়েছে। সিটাডেল কমপ্লেক্স এবং লোয়ার টাউন দুটোকেই এখানে ফোর্টিফাইড করা হয়েছিল। এর পরবর্তী সাইটটি হলো লোথাল। লোথাল এক্সকাভেট করেন এস.আর. রাও 1954 এবং এটি গুজরাটে অবস্থিত। এখানে ডকইয়ার্ড পাওয়া যায় এবং মনে করা হয় যে এটি বিশ্বের প্রাচীনতম বন্দর এবং এখানে ওয়্যারহাউস পাওয়া যায়। লোথাল থেকে 3টি যুগ্ম সমাধির সাক্ষ্য পাওয়া গেছে, যার মধ্যে পুরুষ এবং স্ত্রীকে একসাথেও কবর দেওয়া হয়েছিল এবং এখানে শল্য চিকিৎসার প্রমাণ পাওয়া যায়। একটি বাচ্চার মাথা পাওয়া গেছে যেখানে ছিদ্র আছে, এটিকেই মনে করা হয় যে শল্য চিকিৎসার প্রমাণ। এখানে আইভরি স্কেল পাওয়া গেছে এবং পঞ্চতন্ত্রের যে শিয়ালের আকৃতি, সেই আকৃতির একটি জিনিস পাওয়া গেছে এবং এখানে একটি নৌকার মডেল পাওয়া গেছে, তামার কারখানা পাওয়া গেছে এবং কাঠের শস্যাগার পাওয়া গেছে। এর পরবর্তী ইম্পর্ট্যান্ট সাইটটি হলো ধোলাভিরা। ধোলাভিরা খুবই ইম্পর্ট্যান্ট একটি সাইট যেটি এক্সকাভেট করেন জে.পি. যোশী এবং এটি গুজরাটের কচ্ছ জেলায় অবস্থিত এবং এখানেই ওয়াটার হারভেস্টিংয়ের প্রমাণ পাওয়া যায়। এখানে স্টেপ ওয়েলসের প্রমাণ পাওয়া যায়, এখানে সফিস্টিকেটেড ওয়াটার ম্যানেজমেন্টের প্রমাণ পাওয়া যায় এবং এখানে একটি সাইনবোর্ড পাওয়া গেছে যেখানে সিন্ধু লিপির 10টি অক্ষর প্রকাশ্যে আসে এবং এখানে সামুদ্রিক তুফানেরও প্রাচীনতম সাক্ষ্য মিলেছে। এখানে লাইমস্টোনের পিলার পাওয়া গেছে, লার্জ ওপেন এরিয়া জুড়ে স্টেডিয়াম পাওয়া গেছে। এখানে পুরো জায়গাটিকে 3টি ভাগে ভাগ করা হয়েছিল, আপার টাউন, মিডল টাউন এবং লোয়ার টাউন। এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। বীরহানা এক্সকাভেট করেন এল.এস. রাও। এখানে 3 কামরার একটি ঘর পাওয়া গেছে এবং এখানে একটি ফিমেল ফিগার পাওয়া যায়, যেটাকেও মনে হয় কোনো রিচুয়ালিস্টিক ওয়েতে ইউজ করা হয়েছিল। এর পরবর্তী সাইটটি হলো রাখিগাড়ি এবং এটি হরিয়ানাতে অবস্থিত। এখান থেকে উডেন কফিন পাওয়া যায় এবং গৃহপালিত কুকুরের সাক্ষ্য পাওয়া যায়। এটি বর্তমানে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের ভারতে অবস্থিত সবথেকে বড় সাইট এবং এখান থেকে একটি বিড মেকিং ফ্যাক্টরিও পাওয়া গেছে এবং এখান থেকে একটি যোগী মূর্তির সাক্ষ্যও পাওয়া গেছে। আফটার ইন্ডিপেন্ডেন্স ভারতে এক্সকাভেটেড প্রথম স্থান হলো রোপার এবং এখানে একটি কুকুরকে তার মালিকের সাথে কবর দেওয়া হয়েছে, সেই এভিডেন্স পাওয়া যায় এবং এটি আবিষ্কার করেছিলেন বিবি লাল 1955 খ্রিস্টাব্দে। এটি পাঞ্জাবে অবস্থিত। বানওয়ালি হরিয়ানার হিসার জেলায় অবস্থিত এবং এই যে বানওয়ালি সাইটটি, এটি আর্লি হরপ্পান ফেজ, ম্যাচিউর হরপ্পান ফেজ এবং লেট হরপ্পান ফেজ, এই 3টি এজকেই প্রতিনিধিত্ব করে এবং এখান থেকে ফায়ার অল্টার পাওয়া গেছে, টেরাকোটা প্লাগ পাওয়া গেছে, এখানে মাল্টিরুম হাউস পাওয়া গেছে, জুয়েলার হাউস পাওয়া গেছে, রেডিয়াল স্ট্রিট পাওয়া গেছে, এখানে সিটাডেল এবং লোয়ার টাউনও দেখা যায়। সানৌলি এটি উত্তরপ্রদেশের বাগপত জেলায় অবস্থিত এবং এটি ম্যাচিউর হরপ্পান একটি সাইট। এখানে একটি সেমেট্রি পাওয়া গেছে এবং এখান থেকে একটি রথও পাওয়া গেছে। এছাড়া আফগানিস্তান থেকে 2টি সাইট পাওয়া গেছে, একটি হচ্ছে সোর্টুগাই এবং অপরটি হচ্ছে মুন্ডিকক। এই সোর্টুগাই থেকে একটি চাষ করা ক্ষেত পাওয়া গেছে যেখানে ফ্লেক্সিড ছড়ানো ছিল এবং এখানে খালের অবশেষ পাওয়া গেছে, ডাই ফার্মিংয়ের একটা নিদর্শন পাওয়া গেছে।
এছাড়াও আরও বিভিন্ন স্থান থেকে বিভিন্ন ধরনের এভিডেন্স পাওয়া গেছে। এগুলি মূলত খুবই গুরুত্বপূর্ণ সাইট, তাই এগুলি নিয়ে আজকে আলোচনা করলাম। এবং আফটার ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়াতে সবথেকে বেশি ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের যে সাইটগুলো পাওয়া গেছে সেটি গুজরাটে পাওয়া গেছে। এবার বলবো ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বা হরপ্পা সভ্যতা এর বিস্তার কতটা ছিল। এটির একদম নর্থে ছিল মান্ডা, যেটি চিনাব নদীর তীরে অবস্থিত, এবং দক্ষিণে ছিল দায়মাবাদ, যেটি প্রবরা নদীর তীরে, এটি মহারাষ্ট্রে অবস্থিত। এটির পূর্ব দিকে ছিল আলমগীরপুর, যেটি উত্তরপ্রদেশে অবস্থিত, এবং এর পশ্চিমে ছিল সুরকাগেন্ডর, যেটি দাসক নদীর তীরে অবস্থিত। হরপ্পা সভ্যতার 4টি সাইট থেকে শস্য ভাণ্ডারের উল্লেখ পাওয়া গেছে, যার মধ্যে হচ্ছে হরপ্পা, মহেঞ্জোদারো, লোথাল এবং কালীবঙ্গান, যার মধ্যে হরপ্পা এবং মহেঞ্জোদারোর যে গ্র্যানারিস সেটি মূলত গুরুত্বপূর্ণ। ফায়ার অল্টারের প্রমাণ পাওয়া গেছে কালীবঙ্গান, লোথাল, আমরি, রাখিঘাড়ি, নাগেশ্বর, তারপরে বানওয়ালি, এই সমস্ত জায়গাগুলো থেকে, সাংঘোল থেকে ফায়ার অল্টারের প্রমাণ পাওয়া গেছে। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের যে সমস্ত সাইটগুলো আমরা দেখেছি তার মধ্যে প্রায় সব সাইটকেই ফোর্টিফাইড করা হয়েছিল, শুধুমাত্র চানহুদারো এবং আল্লাদিনোকে ফোর্টিফাইড করা হয়নি। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন একটি আরবান টাউন প্ল্যানিংয়ের খুব ভালো উদাহরণ দেখা গেছে। এখানে বাড়িগুলো পাকা ইট দিয়ে তৈরি হতো, বাড়িগুলো মূলত দুতলা হতো, এবং অনেক বাড়িতেই সিঁড়ির প্রমাণ পাওয়া গেছে, কুঁয়ো থাকতো বাড়িতে, এবং বাড়িতে উঠোন, বাথরুমের অবশেষও পাওয়া গেছে। এবং প্রায় প্রত্যেকটি সাইটেই ড্রেনেজ সিস্টেম খুব ভালো ছিল, কিন্তু কালীবঙ্গানে পোড়ামাটির ইটের যে ড্রেনেজ সিস্টেম সেটি দেখা যায়নি, এখানে কাঠের তৈরি নালির প্রমাণ পাওয়া গেছে। কালীবঙ্গানে পাকা ইটের রাস্তার প্রমাণ পাওয়া গেছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই রাস্তাগুলো কাঁচা মাটির হতো এবং রাস্তাগুলো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকতো। এবং এখান থেকে যে শস্যাগারের উল্লেখ পাওয়া গেছে, মহেঞ্জোদারো শস্যাগার কিন্তু দুর্গের ভেতরে ছিল, কিন্তু সব সাইটেই যে শস্যাগার যেখান থেকে পাওয়া গেছে সেখানে সব জায়গাতেই যে দুর্গের ভেতরে ছিল এমন কিন্তু নয়। কালীবঙ্গান থেকে উটের হাড় পাওয়া গিয়েছিল। তাছাড়া মহেঞ্জোদারো, হরপ্পা, সুরকোট্টা এবং কালীবঙ্গান থেকে কিন্তু উটের জীবাশ্মও পাওয়া গেছে। হরপ্পা সভ্যতায় ঘোড়ার অস্তিত্ব ছিল কিনা এই বিষয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে, কিন্তু বেলুচিস্তানের পিরাক থেকে কিন্তু ঘোড়ার সাক্ষ্য পাওয়া গেছে। এছাড়াও লোথাল থেকে ঘোড়ার 3টি মাটির মূর্তি পাওয়া গেছে, মহেঞ্জোদারো থেকে মাটির তৈরি ঘোড়ার আকৃতি পাওয়া গেছে, এবং সুটকোটাডা থেকে ঘোড়ার হাড় পাওয়া গেছে। কর্ণাটকের হাল্লুর বলে একটি জায়গা আছে যেখান থেকে ঘোড়ার হাড় পাওয়া গেছে, এবং ইনামগাঁও থেকেও কিন্তু ঘোড়ার প্রমাণ পাওয়া গেছে। তাছাড়া আরও অনেক জায়গা থেকেই ঘোড়ার প্রমাণ পাওয়া গেছে। আজকে এই ভিডিওটিতে, এই আলোচনাটি থেকে হরপ্পা সভ্যতা সম্বন্ধে একটি ধারণা নেওয়া সম্ভব। আরও ডিটেলসে এই বিষয়টিকে পড়ার আছে, এবং আরও ডিটেলসে যদি কেউ জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং হরপ্পা সভ্যতা সম্বন্ধে সব কিছু মোটামুটিভাবে আলোচনা করলেও হরপ্পা সভ্যতার পতনের কারণ সম্বন্ধে আমি কিন্তু আজকের এই ভিডিওটিতে আলোচনা করিনি। পরবর্তী একটি ভিডিওতে হরপ্পা সভ্যতার পতনের কারণ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার সাথে থাকবেন।